শেখ হাসিনা পরিবারের ৩১টি ব্যাংক হিসেবে ৩৯৪ কোটি টাকা জব্দ করেছে দুদক, নিশ্চিত করেছেন মহাপরিচালক আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত, কেন বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, 2 লাইনে চলবে ট্রেন, উত্তরের জনপদে খুলল যোগাযোগের নতুন দুয়ার। এবং যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল 3 শতাধিক ফিলিস্তিনি, বেশিরভাগই নারী ও শিশু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে 31টি ব্যাংক হিসেবে থাকা ৩৯৪ কোটি ৬০,৭২,৮০৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31 অ্যাকাউন্টের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অ্যাকাউন্টসমূহ অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের জারিকৃত গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নয়া রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিট করেন। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে 100 উপজেলা ও 22 জেলায় দলের কমিটি থাকতে হবে বলে আইনে উল্লেখ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও হামলার মদদ দেওয়ার অভিযোগে 9 শিক্ষক সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান। উপাচার্য বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। নরসিংদীর রায়পুরায় 3 ব্যক্তির বিরুদ্ধে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গতকাল ওই গৃহবধূ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লার কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। তার দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে রাকিব মিয়া নামের এক যুবক 2 জন সহযোগী সহ গৃহবধূর বাড়িতে ঢোকেন। ওই সময় ওই নারীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে রাকিব। তার 2 সহযোগী মুঠোফোনে ভিডিও করেন এই সময়। পরে তার কান ও গলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ সময় রাকিব তাকে হুমকি দেয়, কাউকে জানালে স্বামী স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, এক গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিব মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগের নতুন দ্বার খুলল। উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহমিমুল ইসলাম। এছাড়া দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান। সেতু দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে
90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে 3.5 মিনিট। 2016 সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে 9,734 কোটি 7 লাখ টাকা ধরা হয়েছিল। পরে 2 বছর বাড়ানো হলে প্রকল্পের ব্যয় বেড়ে 16,780 কোটি 96 লাখ টাকা দাঁড়ায়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। 15 দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি, এমনকি যমুনা ঘেরাও করারও হুমকি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী লীগের কাছ থেকে অর্থ নিয়ে দল গঠনের কাজে লাগাবে, সেটি জনগণ মেনে নেবে না। সমন্বয়ক ট্যাগ ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য করছে বলে অভিযোগ করেন রাশেদ খান। গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে? আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন? তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয়, আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। তিস্তা ও ব্রহ্মপুত্র নদী বেষ্টিত গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে বেড়েছে তরমুজের আবাদ। বালুচরে ধান, গম সহ অন্য ফসলের আবাদ তেমন না হলেও তরমুজের ভালো ফলনে চাষে ঝুঁকছেন কৃষকরা। বাজারে দাম ভালো থাকায় খুশি তারা। সুমন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত, জানাচ্ছেন রাশেদ আখন। গাইবান্ধায় ছোট বড় 165টি চর রয়েছে। আর এসব চরাঞ্চলে বর্ষা মৌসুমে পানি থাকায় কোনো চাষাবাদ না হলেও শুষ্ক মৌসুমে জেগে ওঠা ধুধু বালুচরে চাষ হচ্ছে তরমুজ। চরে ধান, গম সহ অন্যান্য ফসল ভালো না হলেও বালুমাটি তরমুজ চাষের জন্য বেশ উপযোগী। ফলে অল্প পরিশ্রম আর সামান্য খরচে বাড়ছে তরমুজের চাষ। এটা অবশ্যই আপনার যে কোনো জায়গার থেকে তরমুজটার স্বাদটা বেশি হবে এবং 100% স্বাস্থ্যসম্মত। এখানে অন্য কোনো ফসল নাই। আবদ্ধবেলায় যে কম হয়েছে, পোকামাকড়টা আক্রমণ কম করে এবং কীটনাশকও আমাদের ব্যবহার কম হয় এখানে। চরাঞ্চলে উৎপাদিত তরমুজের আকার ও রং বেশ ভালো, তাই স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। এদিকে এসব জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক। এখানে মনে করেন কাজ করি, 15,000 টাকা বেতন, একে দিয়ে আমার সংসার চলে। 15,000 টাকা মাস পাচ্ছি আমি, আর খাওয়া দাওয়া সব কিছু ওনারাই বহন করে। কৃষি বিভাগের সহযোগিতা আর পরামর্শ পেলে চরাঞ্চলে তরমুজ সহ বিভিন্ন ফসলের আবাদ বাড়বে বলে মনে করেন চরবাসী। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোররাতে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম এই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বজ্রপাতে আহত অবস্থায় সাইদুলকে দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দোয়ারা বাজার থানা অফিসার ইনচার্জ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকার ধামরাইয়ে ছিনতাই করার সময় সাগর নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় আরও এক ছিনতাইকারী পালিয়ে যায়। সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে সিলেট সিমেন্ট বহনকারী একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি ধামরাইয়ের কচমচ এলাকায় পৌঁছালে দুই যুবক ড্রাইভারের মাথায় আঘাত করে জখম করে এবং মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে। ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এখানে নিখোঁজ রয়েছে এক শিশু। সকালে নলছিটি পৌরসভার গৌরীপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ শিশু রায়হান গৌরীপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করছে। আমি একটু বাড়ি দিয়ে আসতে ফেলাই, পরে ফেলাই, পরে ফেলানো।
কুড়িগ্রামে গাছের সুরক্ষার জন্য গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের বাস্তবায়নে কুড়িগ্রাম কলেজে মোড় ও পাশের সড়কের গাছ থেকে এসব পেরেক অপসারণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান সহ অনেকে। রংপুরের তারাগঞ্জে উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের বিচার দাবি করে মানববন্ধন করা হয়। ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক ও পিজি গ্রুপের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তার নানা অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত তারা, তাই অবিলম্বে অপসারণ ও বিচার করেন তারা। ময়মনসিংহের হালুয়াঘাট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে জনসাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ভাটরা, সাকুয়াই, বিলডোরা ও নড়াইল ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ সালমান ওমর রুবেল। এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মাহবুব হোসেন মেজরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আমিনুল ইসলাম, চকচকা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী মণ্ডল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারা বানু সহ অনেকে। হাত বাড়ালেই পাওয়া যায় ভিক্ষা। একজন ভিক্ষুক দিনে উপার্জন করছে সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 1000 টাকা। ভিক্ষাবৃত্তির রমরমা এই বাজার এখন দেশের দ্বিতীয় ধনী জেলা হিসেবে পরিচিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। শিল্পনগরী নারায়ণগঞ্জ শহরে হঠাৎ বেড়ে গেছে ভিক্ষুকের প্রকোপ। এক জরিপে দেখা গেছে একজন ভিক্ষুক 5 ঘন্টায় ভিক্ষা পেশায় উপার্জন করছে 1000 টাকা, মাসে আয় করছে 30,000 টাকা। ক্ষেত্রে বিশেষ একজন ভিক্ষুক দিনে 500 টাকাও উপার্জন করছে। তবে ভিক্ষা প্রদানকারী বেশিরভাগ সাধারণ মানুষ ভিক্ষা প্রদান করতে গিয়ে বিব্রত ও সন্দিহান। অনেক মানুষ অভিনয় করছে, যারা প্রকৃতগতভাবে যারা যাদের প্রয়োজন তারা মানুষের কাছে ওইভাবে হাত পাততে পারে না, তারা নীরবেই থাকে বা ওরকমভাবে বলতে পারে না। গাড়ির থেকে নামতেই দেখা যায় ভিক্ষুক, তাহলে কি এটা কি এটা তাদের ব্যবসা না? এটা মূলত ব্যবসা। আমাদের মনে হচ্ছে যে সাধারণ পাবলিকের থেকে বা আমরা যে কর্মজীবী তাদের চেয়ে বেশি তাদের ইনকাম সোর্স বেশি। নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সর্দার জানান, বিভিন্ন সময়ে ভাসমান ভিক্ষুকদের আটক করে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু ফের তারা ভিক্ষা পেশায় নেমে পড়ে। এরকম মানুষ পেলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে আপনি এইভাবে কেন, মানে জীবন ভিক্ষুক তো আসলে একটা খুবই নিগৃহীত পেশা এবং আত্মা বিক্রি করে এখানে এই পেশাটাকে মানুষ নিয়ে থাকে। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বর্তমানে নারায়ণগঞ্জে কয়েকশত ভিক্ষুক রয়েছে বলে ধারণা স্থানীয়দের। তবে জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে তাদের কাছে তালিকাভুক্ত ভিক্ষুক রয়েছে মাত্র 151 জন। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি নেন মর্জিনা খাতুন মেরি। নানা সীমাবদ্ধতার এই চাকরি এক পর্যায়ে তার কাছে হয়ে ওঠে অসহনীয়। নিজের সিদ্ধান্তেই ছেড়ে দেন সেই চাকরি, হতে চান উদ্যোক্তা। জীবনকে জড়িয়ে ফেলেন ঐতিহ্যের সোনালী আঁশের সাথে। ধীরে ধীরে গড়ে তোলেন বাহারি পাটজাত পণ্য তৈরির কারখানা। দেশে গণ্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে মেরির উৎপাদিত পাটজাত পণ্য সামগ্রী। মর্জিনা বেগম মেরির জীবনে দারুণ ছোঁয়া লেগেছে সোনালী আঁশের। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডল এনামের বিশেষ রিপোর্ট। বলছি হার না মানা নারী উদ্যোক্তা ও ট্রেনার মর্জিনা খাতুন মেরির কথা।
2 যুগ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি ছেড়ে জীবিকার তাগিদে ঢাকা এসে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন পাবনার মেয়ে মেরি। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। নিজের জীবন বদলের পাশাপাশি সমাজের অবহেলিত কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন মেরি। তার গড়ে তোলা কারখানায় পাটের পণ্য তৈরি করে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে এই নারী উদ্যোক্তা। ধীরে ধীরে গড়ে তোলেন টিএম জুট হ্যান্ডিক্রাফট। আমার ফ্যাক্টরিতে প্রায় 200 প্রোডাক্ট আমি তৈরি করি, আর আমার বেশিরভাগই অর্ডার করি, আমি সাপ্লাই দিই আর কি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এক্সপোর্ট করি, আমার এক্সপোর্ট লাইসেন্সও আছে। বিভিন্ন জায়গায় যায়, আমেরিকা যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়ায় যায়, তারপরে কি প্রোডাক্টগুলো? ইটালি, বিভিন্ন প্রোডাক্ট, বেশিরভাগ শপিং ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, লেডিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মানে যে বায়ার যেটা আমাকে অর্ডার দেয় সেটাই আমি করে দিই। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও সরকারি চাকরি ছেড়ে যুব উন্নয়ন আর বিসিকের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই অল্প কিছু সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আজকের সফল এই স্বপ্নবাজ নারী। দেশের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বিপুল সংখ্যক মানুষের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। 2008 সাল থেকে আমি ট্রেনার, তো তারপর থেকে এখন আমার মিনিমাম 3000 ছাত্রী আছে। তো সফল হয়েছে অনেকে জয়িতা হয়েছে, অনেকেই ফ্যাক্টরি করেছে। আমার লক্ষ্য তো আগে থেকেই, আমি কিন্তু নারীদের নিয়ে কাজ করি। আমার স্বপ্ন যে তাদের কিছুটা আমি যদি হেল্পে আসতে পারি, তা আমার অধিকাংশ কর্মচারীরাই এরকম। তা আমি আশা করি এদের জন্য কিছু করতে আর কি ভবিষ্যতে। আমার ফ্যাক্টরিটা অনেক বড় করার স্বপ্ন আছে, সেটা নিজের থেকে হোক আর কোনো হেল্পের মাধ্যমে হোক, ফ্যাক্টরিটা বড় করার অনেক ইচ্ছা। মেরি জানান, সরকারি সহায়তা পেলে কারখানার পরিসর যেমন বাড়ানো সম্ভব, তেমনি বড় পরিসরে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এতে একদিকে পাট শিল্পের প্রসার ঘটবে, অন্যদিকে বাড়বে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার চট্টগ্রাম প্রসঙ্গ। শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তর জেলা এলডিপির সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক এস.এম. নিজামুদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমু সহ অনেকে। চট্টগ্রামে ফটিকছড়ি দরবার শরীফে হযরত গাউসুল আজম বাবা ভান্ডারীর ওরস শরীফের প্রশাসনিক সমন্বয় সভা হয়েছে। দরবার শরীফের গাউসিয়া রহমানিয়ার মাউনিয়া মঞ্জিলের সভাকক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী। এ সময় ডাক্তার সৈয়দ মিশকাতুন নূর মাইজ ভান্ডারী, এএসপি সাইফুল ইসলাম শান্ত উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ফটিকছড়ি জনস্বার্থ রক্ষা কমিটির কাজ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, তবে আইন অমান্য করে নয়, মন্তব্য করেছেন কমিটির প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন চৌধুরী। ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে কমিটির পক্ষ থেকে মাহে রমজানের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কমিটির সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী। জানাবো খেলার খবর। 2026 বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চলতি মাসে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য লিওনেল মেসিকে ছাড়াই 25 জনের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মেসির অনুপস্থিতির সম্ভাব্য কারণ চোট। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উরুর মাংসপেশিদের টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রে থাকবেন, তাই মেসির অনুপস্থিতির কারণ জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর 26 মার্চ বুয়েন্স আয়ার্সে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে স্কালোনির দল। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
শেখ হাসিনা পরিবারের 31টি ব্যাংক হিসেবে 394 কোটি টাকা জব্দ করেছে দুদক, নিশ্চিত করেছেন মহাপরিচালক আক্তার হোসেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত, কেন বাতিল করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু, 2 লাইনে চলবে ট্রেন, উত্তরের জনপদে খুলল যোগাযোগের নতুন দুয়ার। এবং যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল 3 শতাধিক ফিলিস্তিনি, বেশিরভাগই নারী ও শিশু। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।